জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না বললেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে হতাশ হবে জনগণ। বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে ডাভোস থেকে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা। ৪ দিনের সফরে ৪৭টি ইভেন্টে অংশ নেন ডক্টর ইউনূস। গোপালগঞ্জে বৈষম্য বিরোধীদের সাথে ছাত্রলীগের মারামারি, গুজব ছড়িয়ে মানসিক শান্তি খুঁজেছে পরাজিত শক্তি, মন্তব্য ছাত্র নেতাদের। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে, কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, দিনাজপুরে বললেন জামায়াতের আমির। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল আওয়ামী লীগ। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর বাংলাদেশি নারীকে হত্যা, প্রতিবাদে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ফেলানি থেকে শুরু করে সকল খুনের বিচার দাবি। ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠিত হলে সেটিকে স্বাগত জানানো হবে, তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল হলে তা জনগণকে হতাশ করবে। তিনি আরও বলেন, দেশে নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি, তার চেয়েও জরুরি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরাও। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তারেক রহমান বলেন, দেশের জন্য এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি, তার চেয়েও জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙা। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকলে সব ষড়যন্ত্রই রুখে দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। জানালেন শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনার কথা। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5:07 সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে ডক্টর ইউনূস মোট 47টি ইভেন্টে অংশ নেন। তিনি 4 জন সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 শীর্ষ কর্মকর্তা এবং বৈশ্বিক শীর্ষস্থানীয় 10টি কোম্পানির প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সফরের শেষ দিনেও ডক্টর ইউনূস বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, যাতে আহত হয়েছেন এক সমন্বয়ক। বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী শরীফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছিলেন। ছাত্র আন্দোলনের সরাসরি হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। এই সময় ছাত্রদের উপর হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নেয় ছাত্রলীগের অন্য কর্মীরা। এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় ওমর শরীফ নামের বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, ছাত্র উপদেষ্টারা পালিয়ে গেছেন, এসব গুজব ছড়িয়ে পলাতক দল নিজেদের মানসিক শান্তি খুঁজছে বলে মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাদের অনেকেই মনে করেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যাচ্ছে গুজবের উত্তেজনা, তাই এসবে পাত্তা না দেওয়ার আহ্বান ছাত্র নেতাদের। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা, দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এসব গুজব থেকে নোয়াখালীর চাটখিলে শোডাউনের সূত্রপাত। শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাদল এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। গতকালকে ইউনূস পলায়ে গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটায় তারা বানসা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে, এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পুলিশ জানায় 5 আগস্ট চাটখিল থানার মামলায় আসামি দেখানো হয়েছে 2 জনকে, তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতে বসে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসব গুজবে কান না দিতে। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন 5 আগস্টের আগের নানা গুজবের কথা। যেদিন শেখ হাসিনা পাওয়া তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি, এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী, যুবলীগ, ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই গভীর রাতে। সমন্বয়ক হাসিব আল ইসলাম মনে করেন, গুজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা পালিয়ে গিয়ে তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে, কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক সক্ষমতাও নেই। এসব গুজবে কান না দিয়ে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ গড়ার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় 20 বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। আমাদেরকে একটা
নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। 5 আগস্ট পরবর্তী জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য ফেসিবাদের অংশীদার বলেও মন্তব্য করেন জামায়াতের শীর্ষ নেতা। তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? আমিন বাবু, যমুনা নিউজ। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে থেকে নেতারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। কেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এই ঘটনায় জবাব চাওয়া হলো না, সেই প্রশ্নও তোলেন তারা। শুক্রবার কর্ণাটকের কালকেরে হ্রদের কাছ থেকে বাংলাদেশি নারী নাজমার মরদেহ উদ্ধার করে দেশটির রাজ্য পুলিশ। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছে পাওয়া যায় বাংলাদেশি নারী নাজমার মরদেহ। রাজ্য পুলিশের প্রাথমিক ধারণার ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও দেশবাসী সোচ্চার। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ফেলানি থেকে শুরু করে এ যাবৎকালে সকল হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজন না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন নেওয়া হয়। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তাদের অভিযোগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারত। ভারত সরকারের কাছে আমার যে নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। IMF এর প্রেসক্রিপশন মেনে চলছে সরকার। এতে করে সংকটে পড়বে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। তাই দ্রুততম সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার। এছাড়া সংকট সুরাহার লক্ষণ নেই বলে মনে করেন ব্যবসায়ী সংগঠন BCI। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সুদ হার বাড়ছে, ব্যাহত হচ্ছে উৎপাদন, আর ঢালাও শুল্ক কর বৃদ্ধির ফলে শিল্পের ব্যয়ও বাড়বে। জ্বালানি ব্যয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও জরুরি বলে মনে করেন তারা। ধারাবাহিকভাবে কমছে শিল্প উৎপাদন, পিছু ছাড়ছে না অনিশ্চয়তা, অর্থনীতি চাঙ্গায় নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে শনিবার দুপুরে সংগঠনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। বলা হয়, নীতি সুদ হার বাড়ছে, ঋণপত্র বা ALC-তে আনা হয়েছে নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কমছে চাহিদা। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি হলে ব্যাহত হবে শিল্প উৎপাদন। ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা LC ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা, কারেন্সি ডিভ্যালু হয়েছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা, এগুলি কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না। আবার অর্থনীতি নিয়ে একের পর এক ভুল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। মধ্য আয়ের দেশের রূপান্তরের সময়সীমা আরও 3 বছর পিছিয়ে দেওয়া দরকার। বলা হয়, IMF এর প্রেসক্রিপশন মেনে চলছে বর্তমান সরকার। IMF এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা IMF এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট
এফেক্ট হবে। অন্তর্বর্তী সরকারের কাছেও অর্থনীতি গুরুত্বহীন, দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার, এর জন্য দরকার নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যত শর্ট হোক তত কিন্তু ওনাদের যত কুইক হোক, আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসবে। গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 100-র বেশি গার্মেন্টস কারখানা, বন্ধের পথে আরো 200টি কারখানা। ইন্টারেস্ট রেট যদি হাই হয় ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এগুলি তো আসলে বিভ্রান্তমূলক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম এবং দুর্নীতির বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল করা দরকার বলে মনে করেন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। জানিয়েছেন, এখন থেকে জ্বালানি খাতের সব প্রকল্পের ঠিকাদার নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। দুপুরে রাজধানীর মতিঝিলে FBCCR এক আলোচনা সভায় এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেমিনার, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের পথ খুঁজতে এই আয়োজন FBCCI এর। আলোচনার বড় অংশ জুড়ে ছিল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 15 বছরে এ খাতে উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তার বিচার করতে হবে সবার আগে। জ্বালানি অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো বেরিয়েছে, সেই সমস্ত অভিযোগের বিচার করার জন্য বিআরসি আইনের নির্দিষ্ট ধারা আছে। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়, এবং এখান থেকে কিভাবে আমরা একটা সাস্টেনেবল জায়গায় যাব আমার কাছেও এটা ক্লিয়ার না। নতুন উৎস সৃষ্টি না করে মজুতকৃত গ্যাস ব্যবহার বৃদ্ধির বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। উপদেষ্টা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করবো একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বেশি দামে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেটি কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, যাদের বাড়তি গ্যাস লাগবে তাদের জন্যই দাম বাড়ানো হয়েছে। একটা ন্যাশনাল কমিটি করছিলাম, একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাস্টিস মনিরুল ইসলামকে দিয়ে বড় বড় যেসবগুলো হয়েছে জ্বালানির অপরাধ হয়েছে সেগুলো তারা দেখতেছেন। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য। রাতারাতি সব বদলে ফেলতে কোনো জাদুর চেরাগ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। নামাজ এবং দুপুরের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মাল্টিপ্ল্যানে 2 ব্যবসায়ীকে কোপানোর কিছুক্ষণ আগে ধানমন্ডির 7-এর এতে এলোপাথারি গোলাগুলি করে সন্ত্রাসীরা। সেই ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে এই এলাকার নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয়। পরে চাঁদা না পেয়ে ওই এলাকায় অস্ত্র হাতে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। 10 জানুয়ারি সন্ধ্যা 6টা রাজধানীর ধানমন্ডি 7-এর এতে বাইকে করে আসে বেশ কয়েকজন যুবক। অস্ত্র হাতে সবাই একটি নির্মাণাধীন ভবনের সামনে থামে। এর মধ্যেই এক যুবক ইমন ভাই পাঠাইছে বলেই এলোপাতাড়ি 10-12 রাউন্ড গুলি করে। ভবনের ভেতরের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও দিক বিদিক ছুটতে দেখা যায়। কারা কি উদ্দেশ্যে এভাবে প্রকাশ্যে গোলাগুলি করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যায় টিম যমুনা। প্রকাশ্যে কেউ কথা বলতে না চাইলেও কয়েকজন জানান, শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেয় এমন হামলা। ইমনের নাম করে চাঁদা চায় নির্মাণ শ্রমিক, চাঁদা চায়, এইখানের মধ্যে চাঁদা চায়, তো চাঁদা দিতে চায় নাই, ওরা করছে, পুলিশের কাছে কমপ্লেন করছে, এসে গোলাগুলি করছে। এটা কার নাম করে? এটা কার নাম করে? ইমন শীর্ষ সন্ত্রাসী ইমন। চাঁদা কি সব বাড়িতে চাচ্ছে? সব বাড়িতে। কি পরিমাণ, কত টাকা করে দিতে হবে কি বলছে? এটা আমি জানি।
কয়জন আসছিল ওই দিন সব মিলে? প্রথম দিনে ছিল 5-6 জন, পরে আইসে মনে করেন একদিনে গুলি করছে শুনছি নাকি 2 জনে, পরে একদিনে 7-8টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুন টাগুন ধরে সিসি ক্যামেরা ভাঙছে। নিজেদের আধিপত্য জানান দিতে সেদিন সন্ত্রাসীরা শুধু গুলি করে ক্ষান্ত থাকেনি, এই জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে হুমকি দেয়া গেছে চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবে। ওইখানে ওই যে ফুটাইলো, ককটেল ফুটাইলো আর আগুন লাগাই দিল। আচ্ছা, গুলি করলো তো এখানে ওরাই? হ্যাঁ গেছে। 4-5 জনে মারছিল, শর্টে থাপ্পড়ে বাড়ি দিয়েছে, আর 10-12 জন সব বলতে একে তো ড্রাগ বন্ধ গনবো, বাড়ি চলে যাবে, তা নাহলে পেটাবে মারবে। খোঁজ নিয়ে জানা যায় এই এলাকায় আরো বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। গোলাগুলি করার আগে প্রত্যেকটিতেই চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিল ইমনের লোকজন। ইঞ্জিনিয়ার সহ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। মানে এরা কি এই সব প্রজেক্টে চাঁদা চাইছে? হ্যাঁ, সব প্রজেক্ট এই প্রজেক্টের লোকও মারধর দিছে। এখানে আপনার 3 জন মারছে, একটা লেবার মারছে, আর এই আপনার সুপার ভাই আছে না, সুপার বাইরে মারছে, তারপর আপনার ইঞ্জিনিয়ার বাইরে মারছে। তো মনে করেন যে আপনার 30টার মতো থাপড় দিছে। গোলাগুলি করার কয়েকদিন আগে চাঁদা দাবি করার সেই সিসি ক্যামেরার ফুটেজও যমুনা টেলিভিশনের হাতে এসেছে, যাতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবক এসে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। জানা গেছে বিদেশে বসে ধানমন্ডি এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ইমন। আমরা যতটুকু জেনেছি যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে জামিন পায়, জামিন পাওয়ার পরে শুনেছি বিদেশে অবস্থান করছে, এরকম একটা আমরা শুনেছি, এটা নিয়ে কাজ করতেছে দেখি। প্রকাশ্যে গোলাগুলির এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। হামলায় সরাসরি জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করি ওইখানে যারা ছিল, এবং এর মধ্যে 2 জন আছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল ওখানে হৃদয়, আর একটা হচ্ছে রাতুল। 2 জন কিন্তু 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা যে বড় ভাইয়ের মাধ্যমে ওখানে গিয়েছে, সেই বড় ভাইয়ের নাম সহ যারা আছে সবাইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং সবাই কিন্তু পলাতক। এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের নেতারা স্মরণ করিয়ে দেন সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশঙ্কা করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের। তারা বলেন সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যা সমস্যা তৈরি করে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে 2 উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, এমন অভিযোগ এই বিএনপি নেতার। বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়েতে জাতীয় ঐক্য হতে পারে, গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট, আরও কিছু, এগুলো তো কোনো দ্বিমত না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি 2 শীর্ষ নেতা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকার বৈধতা নেই বলেও মন্তব্য করেন। এই অস্থায়ী সরকার এবং
নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না। নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোটায় কিছু সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্য কোটা। তিনি দাবি করেন 2024-25 শিক্ষাবর্ষের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবার প্রতি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন 43 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 11টায়। অনলাইনে বা সরাসরি সিট প্ল্যান দেখে নিজ নিজ কেন্দ্রের হলে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষায় পদ্ধতি ও সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 2934টি। আবেদন করেছেন 1,25,500 জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন 43 জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কলা ভবন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। জানান, এবার ভর্তি কোটায় বেশ কিছু সংস্কার আনা হয়েছে। নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায়, সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে। অতএব কোনো অংশ বাদ থাকবে না, আর নাতি নাতনি অংশটুকু বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির লড়াইয়ের সময় বাইরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পরীক্ষা শেষ হয় 12:30টায়। বের হয়ে আসেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা যায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক আন্দোলন বা রাজনীতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন মিশ্র। পরীক্ষার প্রশ্ন সহজ ছিল, কিন্তু ইংলিশে একটু হার্ড হয়েছে। রিটেন ভালো হয়েছে। সাম্প্রতিক কিছু কোশ্চেন আসছে, কোশ্চেন মোটামুটি সহজই হয়েছে, কিন্তু রাইট হ্যান্ড পার্টটা হচ্ছে একটু কঠিন ছিল। যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা যেন এই কাজটা করে, যে সিলেবাসের বাইরে থেকে তারা যেন পড়াশোনা করে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার কেন্দ্রগুলোতে 71,000 এবং বিভাগীয় শহরে প্রায় 54,000 শিক্ষার্থী পরীক্ষায় বসেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিজয় সরণি ক্রসিংয়ে নতুন নিয়ম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনকে বিজয় সরণির পরিবর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে নগরীর পশ্চিমাংশে যেতে হবে। আর এতে যানজট অনেকটা কমানো সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। পূর্ব ঘোষণা মতে শনিবার সকাল থেকেই কার্যকর করার কথা ছিল নতুন নিয়ম, কিন্তু সকাল 10:30 পর্যন্ত পরিবহন চলে আগের নিয়মে। নতুন নিয়মের প্রস্তুতিতে খানিকটা সময় নেয় ট্রাফিক বিভাগ। সব প্রস্তুতি শেষে সকাল 11:15টার দিকে বন্ধ করা হয় জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের ডানে মোড়। রাস্তার মাঝখানে রশি দিয়ে পরিবহনগুলো ডানে মোড় আটকে দেয় ট্রাফিক বিভাগ। এ সময় বিভিন্নভাবে প্রচারণা চালানো হয় নতুন নিয়ম সম্পর্কে। 2 দিন ধরে প্রচারণার পরই তৃতীয় দিন যখন চালু করা হয় নতুন নিয়ম, তখনও অনেকে জানতেন না ডানে মোড় বন্ধের বিষয়টি। এ নিয়ে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয় ট্রাফিক সদস্যদের সঙ্গে। নতুন নিয়মে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, গাবতলী সহ ঢাকার পশ্চিমাংশের পরিবহনগুলো জাহাঙ্গীর গেট থেকে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিতে হবে। এরপর বিআইসিসি বা আগারগাঁও ক্রসিং ব্যবহার করে যেতে হবে নির্ধারিত গন্তব্যে। এখানে চতুর্মুখী যে যানবাহনের যে ফ্লো, এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশ যে র্যাম্প, সেটি এখানে অবস্থিত, এবং 2 পাশ থেকেই কিন্তু এই র্যাম্পে যানবাহনগুলো মানে আসে, এবং 2 পাশ থেকে এগুলো র্যাম্পে ওঠার জন্য তারা চেষ্টা করে। তো যেই কারণে ইদানিং জ্যামটা আরও বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত এই ব্যবস্থা নেওয়া হলেও যানজট কমানোর স্থায়ী ব্যবস্থা নিয়ে আরও বড় পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কর্মকর্তারা। যে সমাধানটা নিয়ে এসেছি এটি খুব টেম্পোরারি একটা সমাধান। যদি এইটাকে আরও সুন্দরভাবে এটা নিয়ে আসা, এটা যদি সমাধান করতে চাই আমরা, তাহলে অবশ্যই
এইটা অন্য পদ্ধতিতে যেতে হবে। যারা এখানে টাউন প্ল্যানিংয়ের সাথে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং যারা আমার সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে এটি কিভাবে এই সিগন্যালের জ্যামটা কমিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই নিয়মে ইতিবাচক সাড়া পেলে এটি চালু রাখা হবে, আর যদি নেতিবাচক হয় তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাগো বাহে তিস্তা বাঁচায় এই স্লোগানে কুড়িগ্রামের রাজারহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলা। বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে প্রতি বছর হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। বেশ কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ কৃষকের ফসল। এ সময় বিগত আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব করায় তিস্তা নদীর ন্যায্য হিস্সা থেকে জনগণ বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। সমাবেশ থেকে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে কথিত ভণ্ড পীরের আস্তানা দরবার শরীফে অভিযান চালিয়েছে পুলিশ এবং প্রশাসন। শনিবার বিকেলে উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। তবে অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে পালিয়ে যায় কথিত ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লব। পরে খুলে ফেলা হয় দরবার শরীফে থাকা পতাকা সহ বিভিন্ন সরঞ্জাম। বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে টঙ্গী গাজীপুরের বনমালা রোডে মানববন্ধন করে মহানগর মৎস্যজীবী দল। এতে শাখা সড়কে 3 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ সময় সিসি ক্যামেরা দেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে গাজীপুর মহানগর মৎস্যজীবী দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের দোষদেরকে আমরা হুঁশিয়ার জানাচ্ছি এবং আমাদের এই পার্টি অফিসে আগুন কেন দিয়ে এলো এবং আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সুষ্ঠু বিচার চাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে যারা কোম্পানিতে অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। রাজধানীর বাড়িধারার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে পিএইচপির পরিবারের সহযোগী প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের প্রথম শ্রেণীর কোম্পানি। বিগত দিনের অভিজ্ঞতা এবং অবদানের মাধ্যমে অনেক দূরে গিয়েছে তারা। তবে ব্যবসা, বিশেষ করে সার্ভিস সেক্টরে বিশ্বব্যাপী পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। কেবল ব্যবসা করা নয়, অটোমেশন প্রযুক্তির ব্যবহার, ম্যানেজমেন্ট স্টাইল সবকিছুতে পরিবর্তন আনার কথা জানান আমির খসরু। তিনি আরও বলেন, বাংলাদেশের শেয়ার বাজার খুব খারাপ অবস্থায় আছে, তবে আগামী দিনে ভালো অবস্থায় আসবে বলে বিশ্বাস তার। এসএমসির 50 বছর পূর্তিতে শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 50 বছর সাফল্যের সাথে বিভিন্ন স্বাস্থ্য খাতে অবদান রেখে আসায় এসএমসিকে অভিনন্দন জানান স্বাস্থ্য উপদেষ্টা। পূর্বের মতো ভবিষ্যতেও দেশের মানুষ এবং শিশুদের সেবায় কাজ করার কথা জানান এসএমসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দরা। জোসেফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজনে 21তম ভাষা উৎসব JLRC ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে 3 দিনব্যাপী ভাষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা উইংয়ের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস। এই উৎসবে দেশজুড়ে প্রায় 110টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3500 শিক্ষার্থী অংশ নেয়। ভাষার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাহিত্যিক জ্ঞান এবং সৃজনশীলতা প্রদর্শন করে শিক্ষার্থীরা। জুলাই আগস্ট অভ্যুত্থানের নারী শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় মৈত্রী ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো দ্বিতীয় মৈত্রী শহীদ নাফিজা স্মৃতি বিতর্ক। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতাটির চূড়ান্ত দিনে শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং প্ল্যাটফর্ম। শনিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমাপনী বিতর্ক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা। 2 দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন।
কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্বল্পতা ভোগাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এখন সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল করলেও আগামী হজ মৌসুমে ফ্লাইট চলবে নামে মাত্র। আসছে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ঢাকা কুয়েত রুটে চলবে সব মিলিয়ে মাত্র 3টি ফ্লাইট। ফলে সে সময় দেশে যেতে আগ্রহীরা পড়েছেন বিপাকে। অতিরিক্ত অর্থ খরচ করে অন্য এয়ারলাইন্সের টিকিট কাটতে হচ্ছে তাদের। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিন ধরে কুয়েত থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পাশাপাশি কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্সও কুয়েত থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে আসন্ন রোজা ও ঈদকে সামনে রেখে বিমানে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সপ্তাহে 12টির বেশি ছিল, সেটা কিন্তু কমিয়ে 3টির নিচে নিয়ে এসেছে এবং বাংলাদেশের সংখ্যা কিন্তু 2 বা 3টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট না থাকার কারণে কুয়েত থেকে যাতায়াতকৃত যত যাত্রী আছে বেশিরভাগ লোকই ভোগান্তির মধ্যে আছে। কারণ হচ্ছে অন্য বিমানের টিকিট কিনতে উচ্চ দামে কিনা লাগতেছে। বাংলাদেশের টিকিট কাটবো কিন্তু বিমানের ফ্লাইট কম, এখানে ফ্লাইট ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা অন্য সব বিমানে যাচ্ছি। চলতি বছরের 26 এপ্রিল থেকে 11 জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে নির্ধারিত রয়েছে মাত্র 3টি ফ্লাইট। এ সময় দীর্ঘ ছুটিতে কুয়েত থেকে বাংলাদেশে আসে বহু প্রবাসী। ফ্লাইট স্বল্পতার কারণে অগ্রিম টিকিট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। দ্বিগুণ ভাড়া দিয়ে কাটতে হচ্ছে অন্যান্য এয়ারলাইন্সের টিকিট। প্রথম পছন্দ প্রবাসীদের বাংলাদেশ বিমান। এসে প্রথমে জিজ্ঞেস করেন বাংলাদেশ বিমানে যেতে চান, কিন্তু কোরবানিকে সামনে রেখে যারা যাবেন তাদের জন্য কোনো সিট না থাকার কারণে আমরা প্রবাসীদেরকে সিট দিতে পারতেছি না। আগে বিমান আছিল, এখন বিমান নাই, আমরা বাংলাদেশ যাইমু কিলা, এই ধর্ম কিভাবে বাংলাদেশ বিমান না থাকার কারণে বেশি দাম দিয়ে প্রবাসীরা দেশে যাচ্ছে এবার এই যে ঈদের ছুটিতে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে অতি দ্রুত বিমানের শিডিউল যেন দেয়। চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রবাসের আরও খবর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বেশ জোরালোভাবে অভিযান শুরু করেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকায় চলমান অভিযানে আটক করা হচ্ছে অনুপ্রবেশকারীদের। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের চালানো অভিযানে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক। গেল বৃহস্পতিবার মালয়েশিয়ার 2টি এলাকার অন্তত 6টি স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ মোট 34 জন অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার দেখানো হয় 14 জনকে। পরবর্তী তদন্তের জন্য গ্রেপ্তার হওয়াদের রাখা হয়েছে ইমিগ্রেশন ডিপোতে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন সুপার শপ ড্রিম টার্গেট গ্রোসারি LLC SPC। সুপার শপটিতে পাওয়া যাবে দেশীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন ড্রিম টার্গেট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান, আবু তাহের রুবেল, দেলোয়ার হোসেন, শাহজাহান মিয়া সহ আরও অনেকে। সভায় উপস্থিত বক্তারা প্রবাসীদের জন্য আমিরাতের শ্রম বাজার উন্মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সহযোগিতা আশা করেন। এখানে সবজি থেকে সব পর্যন্ত সবকিছু পাওয়া যাবে এবং ডিসকাউন্টও দিব এবং যে কোনো কিছু চাইলে এখানে আছে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমাদের ভিসা বন্ধর কারণে আমি এই শ্রমবাজারের লোক আনতে পারতেছি না। যদি আমাদের সরকারের সাথে ইনশাল্লাহ ইমারাতের সরকারের সাথে বন্ধুত্ব হয়, ইনশাল্লাহ আমাদের ভিসা ওপেন হয়, ইনশাল্লাহ আমি বাংলাদেশ থেকে আরো অনেক লোক আনি ইনশাল্লাহ কাজ করাইতে পারবো। যুক্তরাজ্যের বার্মিংহামে আগামী 27শে আগস্ট আয়োজিত হতে যাচ্ছে আলোচিত অনুষ্ঠান মাস্টার শেফ প্রমোশনস অ্যাওয়ার্ড 2025। এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের ঘোষণা দেন আয়োজকরা। জাঁকজমকে আয়োজনে অংশ নেবে বহু ব্রিটিশ মন্ত্রী এমপি থেকে শুরু করে খ্যাতিমান তারকা এবং ব্যবসায়ী সহ প্রায় 1200 অতিথি। বৃহস্পতিবার বার্মিংহামের হোটেল হিলটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের চিফ এক্সিকিউটিভ প্রফেসর রয়স আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর নওয়াজ আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল মঈন চৌধুরী সুমন, অরুণ বাজাজ, সেলু মিয়া সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ব্রিটেনের 10টি প্রদেশ থেকে বিভিন্ন বিভাগে মোট 30টি পুরস্কার প্রদান করা হবে এই অনুষ্ঠানে। এবার আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 200 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। শনিবার ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। কড়া প্রহরায় পাঠানো হয়েছে মিশরে। গাজা কিংবা পশ্চিম তীরে প্রবেশ করতে পারবে না এই কয়েদিরা। এর সাথে আছে শর্তানুযায়ী এর আগে 4 ইসরায়েলি নারী বন্দীকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। যেন কোনো মিত্র বা স্বজনকে দেয়া হচ্ছে সংবর্ধনা। দেখে বোঝার উপায় নেই চলছে বন্দী মুক্তির আয়োজন।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় উচ্ছ্বসিত দেখা যায় বন্দীদেরও। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বন্দীদের দেওয়া হয় বিশেষ উপহার। পরে রেড ক্রসের গাড়িতে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের পাঠানো হয়েছে মিশরে। শর্ত অনুযায়ী গাজা কিংবা পশ্চিম তীরে যেতে পারবে না তারা। গেল রোববার প্রথম দফায় ছাড়া পায় 3 ইসরায়েলি জিম্মি ও 90 ফিলিস্তিনি কারাবন্দী। হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়, প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারী জিম্মির পরিবর্তে মুক্তি পাবে 30 ফিলিস্তিনি নারী ও শিশু। আর বন্দী প্রতিজন নারী সেনার বিনিময়ে ছাড়া পাবে 50 ফিলিস্তিনি নারী ও শিশু। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। শেষ করব খেলার খবর ক্রিকেট দিয়ে। ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। চূড়ান্ত হয়েছে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। ক্রিকেট অপারেশনস এবং নারী উইংয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। শনিবার ছিল বিসিবির মহাগুরুত্বপূর্ণ 17তম বোর্ড সভা। বিকেল 3টায় বিসিবিতে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিপিএল এর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আলোচনা করা হয়। চূড়ান্ত করা হয় বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলো। আলোচনা করা হয় ঢাকা লিগের প্রথম বিভাগ লিগের ভবিষ্যৎ নিয়েও। পাশাপাশি নারী বিপিএলও ছিল আলোচ্য বিষয়। প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে আসে সিদ্ধান্ত, 2টা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয় নাজমুল আবেদিন ফাহিমকে। গেম ডেভেলপমেন্ট এবং ফিনান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। মিডিয়া বিভাগের দায়িত্বে ইফতিকার আহমেদ মিঠু। ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম। ফাইন্যান্স কমিটি ফাহিম সিনহা। গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনহা। টুর্নামেন্ট কমিটি আকরাম খান। আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার।